আমার কথা হচ্ছে 20 সালে ক্যা আইনটা পাশ হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি, নির্বাচনের মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়ল। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম ক্যা আইনটা অ্যাকচুয়াল কি করেছে। 2 হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি, নোটিফিকেশনটা কি আছে। 3 হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পুরোটা রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। 2, আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মোয়া, হয়তো একটা বড় জোর এই 2 দিনে কাউকেই তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া, লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আর যদি আজকে ক্যা করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনেদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের থিওরি হচ্ছে, আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক। আজকে কেউ চাকরি বাকরি করছে, কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে। তার মানে সেগুলো কি ভ্যালিড নয়? আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে? সেগুলো বৈধ হবে না। একমাত্র ক্যা বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই? সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই? নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিচ্ছেন কিসের? যে গতকাল নাগরিকত্ব আইন CAA মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করলো কেন্দ্রীয় সরকার। জানেন আপনারা যে এই CAA নিয়ে বহু চর্চিত, আলোচিত এবং প্রচুর বিক্ষোভ হয়েছে নানান জায়গায়, এখানে তো বটেই। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সেই আন্দোলনে ছিলেন, কিন্তু তিনি যে কথাগুলো আজকে বলছেন সেগুলো কিন্তু প্রশ্ন আসলে সাধারণ মানুষের মতনই করেছেন। আইনটা তিনি এখনো পরিষ্কার কারুর কাছেই বেরোয়নি। তিনি যেটা করেছেন সেটা এইটাই, যে দেখা যাক কি বলতে চাইছে। এবার এটা আমাদের কাছে কি মনে হচ্ছে, যে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যারা হিন্দু, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন, বৌদ্ধ এই সব মানুষরা যে এসছেন এদেশে, তাদের নাগরিকত্বের প্রয়োজন পড়েছে এই CAA আইনে, তাদের বৈধতা দেবে। কেন? আরও তো দেশ আছে, আমাদের প্রতিবেশী দেশ, সেখান থেকেও তো নাগরিকরা এসছেন, কিন্তু তাদের কথা উল্লেখ নেই। সেখানে কি আছে? এই 3টে দেশ, কিন্তু এই 3টে দেশই মুসলিম কান্ট্রি। সেখান থেকে যারা এই ধর্মাবলম্বী যে জাতিগুলো এসছে, যে মানুষ এসছে, তাদের
ক্ষেত্রে এই আইন প্রযোজ্য। ভালো করে লক্ষ্য করুন, নেপাল, ভুটান এবং মায়ানমার, সেখান থেকেও তো লোক এসছে, কিন্তু সেইগুলো কিন্তু মুসলিম কান্ট্রি নয়। তবে সেখানে যদি সেই ধর্মের ভিত্তিতে, যে পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে যে লোক এসছে, তারা স্বাভাবিক কারণেই মুসলিম নয় এটাই ভেবে এই কথা বলা হয়েছে। তবে ওইখানে যদি ওই ভুটান, নেপাল এবং মায়ানমার থেকে যদি এমনই দেখা যায় ধর্মের ভিত্তিতে কোনো মুসলিম এই দেশে এসছে, তার কথা উল্লেখ নেই, কারণ ওগুলো সাধারণত হিন্দু রাষ্ট্রই, সেখানে হিন্দুত্বই বেশি। সেইখানে কিন্তু এই কেন্দ্রীয় সরকারের এই সিএএ আইনে কোনো উল্লেখ নেই। আমাদের যেটা মনে হয়েছে, যেটা আমরা পড়ে দেখেছি, যে আইনে বিশেষ কিছু ব্যাপার আছে বলে আমাদের মনে হয়নি। কিন্তু 24-এ যেটা লোকসভা, মানে 19 সালে এই আইন তৈরি হয়েছিল, এখানে রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছিলেন সেই 19 সালে। কিন্তু এই এতদিন এই সিএএ আইনটাকে আটকে রাখা হয়েছিল, ঠিক 24-এর নির্বাচনের আগে সেটা প্রকাশিত হলো, চালু হলো, সারা দেশ জুড়ে চালু হলো। এটার কি বিশেষ উদ্দেশ্য আছে? আমাদের মনে হয় আছে, কারণ কিছুদিন আগে দেখছিলেন আধার কার্ড একটা বিভ্রাট, সেটাও আমাদের মনে হয়েছে যে এখানেও একটা গন্ডগোল। ভোটের আগে নাগরিককে, সাধারণ মানুষকে একটা ব্যস্ত করে দেওয়া এবং একটা ভীতি প্রদর্শন, সেটা অনেকটা সেই নোটবন্দির মতনই দেখা যাচ্ছে। এই নোটবন্দির মতনই আরেকটা বিপদে মানুষকে ফেলা। কিন্তু বারবার হয়তো নেতৃত্ব বলছে যে সিএ আইন কোনো ব্যাপার নয়, অ্যাপ্লিকেশন করবেন, এটা হলেই এটা হয়ে যাবে। কিন্তু সত্যি তো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবার আছে, আবার এটা নতুন করে দরকারটা কিসের হলো? একটা প্রভাব পড়তে পারে কি? এটা একটা প্রশ্ন জাগছে যে ভোটে কি প্রভাব পড়তে পারে। সেখানে আমরা একটা জিনিস কিছুতেই সবসময় ভেবে বুঝতে পারছি যে একটা বাড়ি তার দুটো ঘর, এটা আমাদের মনের মধ্যে আসছে। কারণ দেখুন, সিএএ চালু করবে কে? কেন্দ্রীয় সরকার, বিজেপি দল। আর সেটার বিরোধিতা করছে কে? এখানকার শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বাড়িতে দুটো দল, কেন এই ব্যবস্থা হচ্ছে? আমাদের যেটা বারবার মনে হচ্ছে যে এরা, ধরুন একটা জায়গায় প্রতিযোগিতা হচ্ছে, 4 জন প্রতিযোগী আছে, 5 জন প্রতিযোগী আছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের অর্থ বেশি, প্রচার বেশি, তারা সেই প্রচার মাধ্যমে খালি তৃণমূল কি করছে? বিজেপিকেই আক্রমণ করছে, বিজেপি কি করছে? তৃণমূলকেই আক্রমণ করছে। এর ফলেটা কি হচ্ছে? আরো যে 3টে দল আছে তাদের যেন অস্তিত্বই নেই। মনে এইটাই ঢুকিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে যে বাম, কংগ্রেস, আইএসএফকে যেন মানুষ ভুলে যায়। এই মুহূর্তে যেন এই রাজ্যে বিশেষ করে তৃণমূল আর বিজেপি আছে, আর কেউ নেই। আরেকটা জিনিস কি হচ্ছে? ভোট কিন্তু সরাসরি ভাগ করাবার একটা ব্যবস্থা এই সিএএ চালু করা খুব স্বাভাবিক। কারণেই সমস্ত মানুষ, নিচু শ্রেণীতে যারা কর্মী বা এমনি সাধারণ ভোটার, সবাই সব বুঝবেন সেটা নয়, আতঙ্কিত তো হবেনই। তখনই দেখা যাবে সংখ্যালঘু ভোটের ভাগ একদিকে যাচ্ছে, আর বিশেষ করে হিন্দু মুসলিম একটা ভাগাভাগি যাচ্ছে। সেই সুবিধাটা কে নেবে? সংখ্যালঘুদের ভোট সম্ভবত তৃণমূলের দিকে যেতে পারে, আবার এদিকে মথুয়ারা ভোট দেবেন বিজেপিতে। তবে এইটাই কি ব্যবস্থা করা হয়েছে যে মুসলিম ভোট এদিকে আসুক আর হিন্দু মথুয়া ভোট সমস্ত কিছু বিজেপিতে যাক, আর অন্য কোনো দল যেন এর মধ্যে ঢুকতেই না পারে? সেই ব্যবস্থা জেনে বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন, সেটা কি জেনে বুঝেই এই ব্যবস্থা করেছেন? এমনিতেই জানেন যে কতটা গুরুত্ব এই পূর্ব ভারতে, কতটা গুরুত্ব পূর্ব ভারতের এই পশ্চিমবঙ্গ। আসন ক্ষেত্রে, লোকসভা আসন ক্ষেত্রে 3য় স্থানে আছে। এখানে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় একাই তৃণমূলের 42টা আসন ঘোষণা করে দিলেন এবং 42-এ 42ই চাই। মঞ্চ থেকে নরেন্দ্র মোদী এসেও সেই 42ই বলছেন যে 42টাই তাদের টার্গেট। তার মানে এর মধ্যে অন্য কেউ ঢুকতে পারবে না। অন্য কেউ যাতে না ঢুকতে পারে, সেখানে নয় 42, মানে 42
তৃণমূল এবং বিজেপির মধ্যেই ভাগাভাগি হবে। 42টা আসন তড়িঘড়ি কেন ঘোষণা করলেন এটা আপনাদের ভাবতে হবে। কারণ এটা বোঝাতেই তো আমাদের এটাই মনে হচ্ছে যে আমরা জোটে নেই, ইন্ডিয়া জোটে আমরা নেই। এটা শিওর করতে হয়েছে হয়তো বিজেপির কাছে, নরেন্দ্র মোদীর কাছে। এইটাই তিনি এই প্রমাণটা দিয়েছেন 42টা আসন ভোট নির্বাচন ঘোষণার অনেক আগেই তড়িঘড়ি ঘোষণা করে। সেটা আমাদের মনে হয়েছে। আরো একটা বিশেষ চমক দেখতে পাচ্ছি, বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছেন, তৃণমূল থেকে বিজেপিতে আসছেন, তারা আবার প্রার্থীও হয়ে যাচ্ছে। এটা কি আন্ডারস্ট্যান্ডিং যে কোথায় কে প্রার্থী হবে, কে কটা আসন নেবে, যেন বিজেপি তৃণমূল আগেই ভাগাভাগি করে নিয়েছে। যেহেতু 42টা আসন, এই 42 আসন থেকে যেন তৃণমূল বিজেপি থেকে আর কোনো দল কোনো সিট না পায়, সেই ব্যবস্থাপনাতেই এগিয়ে আছে এই তৃণমূল এবং বিজেপি, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কারণ নরেন্দ্র মোদীর দরকার আছে এই পশ্চিমবঙ্গ থেকে অবশ্যই বেশ কিছু আসন। আমরা তাদের প্রার্থী নির্বাচনগুলো কেন্দ্রভিত্তিক, সেটা বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে তৃণমূল কিন্তু বেশ কিছু জায়গায় ওয়াকওভার দিয়েছে বিজেপিকে। এটাই আমাদের কাছে আশঙ্কা। আমরা এটা প্রশ্ন করতে চাই, যদি সত্যি সত্যি 42টা আসনের মধ্যে 42টাই তৃণমূল পায়, সেই ক্ষেত্রে তিনি কি জোটের কাছে যাবেন, জোটকে সমর্থন করবেন, নাকি দেখবেন জোটের কত আসন আছে? আসলে জোট যদি ক্ষমতায় আসার মতন জায়গায় যায় তবেই তিনি জোটে যাবেন। কি দুর্নীতির থেকে রক্ষা পেতে, দুর্নীতির যে চাপাকলে তিনি এখন এই মুহূর্তে আছেন রাজ্য সরকার, সেইখান থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি সেই বিজেপিকেই সমর্থন করবেন। অতএব আগে যেমন এনডিএর একজন শরিক ছিলেন, আবারও কি তিনি হতে পারেন আরেকবার এনডিএর সেই শরিক? সেটা আমরা প্রশ্ন রাখছি। এর মনে বারবারই সন্দেহ আসছে, যেভাবে সিটগুলো নানান জায়গায় পরিবেশিত হয়েছে, যা প্রার্থী দেওয়া হয়েছে যেখানে যেখানে, সেটা যেন মনে হচ্ছে মোদি মমতা দুজনে আলোচনা করেই এই ব্যবস্থা করেছেন। আমাদের মনে এই প্রশ্ন আসছে। এখনো পর্যন্ত যতদূর জানা গেছে, যে আমরা এখনো জানতে পারিনি যে বাম, কংগ্রেস বা আইএসএফ কোথাও একদম নির্দিষ্টভাবে তাদের প্রার্থী ঘোষণা করেছে। যতদূর শুনেছি একটা সংযুক্ত মোর্চা হিসেবে তারা দিতে চায়। সেই সংযুক্ত এখনো পুরো প্রার্থী তালিকা বা তাদের যে সমাধান, সেই সেইটা হয়তো হয়ে ওঠেনি, তারা দেয়নি। কিন্তু পরবর্তীকালে অবশ্যই নজর রাখবো যে তারা কোথায় কোথায় কে কিভাবে আসন দিচ্ছে। সেই আসনের দিকেও অনেক কিন্তু গুরুত্ব আছে, যে এমন নয় যে কোনো জায়গায় সব তৃণমূল আর বিজেপি পেয়ে যাবে, সেটা নাও হতে পারে। আগামী ভোটে এমন অনেক কিছু ঘটনা ঘটে আছে। খালি সন্দেশখালি দিয়ে যেমন ভোট হবে না, খালি যেমন সিএ দিয়ে ভোট হবে না, তেমনি আবার সবচেয়ে বেশি যে দুর্নীতিগুলো আছে, সেই সমস্ত দুর্নীতি না সিএএ নাকি মানুষ ওই রাম মন্দিরের ওপর ভরসা করে ভোট করবে, সেটা আমরা আগামী দিন দেখতে পাবো, জানতে পারবো। এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।